দালালি করতেছে। দালালি করতে আসে না। এই জামাতের লোকজনের এটা একটা সমস্যা। তারা যখনই কথা বলে তাদের বিপক্ষে গেলেই কি হয়ে যায়? দালালি হয়ে যায়। জামায়াতে ইসলামী, মুসলিম লীগ এবং জমিয়ত সহ আরো ইসলামিক দলগুলা রাজাকার, আল বদর, আল শামস শান্তি কমিটি গঠন করে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে সহায়তা করেছে। কাজে ভারতের মতো বড় রাষ্ট্রের সাথে আমাদের মর্যাদার ভিত্তিতে, আমি শব্দটা আবার বলছি, মর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতেই হবে। নুরুজ্জামান ভাইয়ের কথাগুলো শুনে মনে হচ্ছে যে উনি একেবারে আওয়ামী লীগের দালালি করতেছে। একেবারে আওয়ামী লীগের খণ্ডচিত্রের মতো কথা বলতেছে, কাদের সাহেবের মতো। এই ধরনের কথা বলতে পারেন না, প্লিজ। আপনি এই ধরনের কথা বলতে পারেন না। আমি আওয়ামী লীগের কি করলাম? আমি বললাম অ্যাকচুয়ালি আমাদের ভাষাগত সমস্যাগুলো ঠিক করতে হবে। আমরা ঠিক আছে, আপনাদের ঠিক করতে হবে। আসলে দালালি করতে আসে না। এই জামাতের লোকজনের এটা একটা সমস্যা। তারা যখনই কথা বলে তাদের বিপক্ষে গেলেই কি হয়ে যায়? দালালি হয়ে যায়। এটা হয়ে যায়। নুরুজ্জামান ভাই, এই যে উনি ঠিক আছে, উনি ভুল করছে, উনি তো জামাতের লোক, এটা আপনি কিভাবে বুঝলেন? আপনি তো সেম মিস্টেক করতেছেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা আসবে এই কারণেই রাজনীতিতে, কারণ সেখান থেকে আপনার দেশের ইতিহাসটা শুরু হয়েছে। আপনি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মানচিত্র পেয়েছেন, পতাকা পেয়েছেন, এটা আসবে। এবং আপনি এই যে প্রসঙ্গটা আপনার শেষ বক্তব্যে ছিল, ওই যে সেনাবাহিনীর ব্যাপারটা জনাব ডাক্তার শফিক সাহেব বলেছেন, দেখুন তিনি কেন সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে এই বিতর্কের মধ্যে জড়িত করলেন আমি জানি না। কারণ সেনাবাহিনীর সকলের, সেনাবাহিনী বিএনপিরও নয়, আওয়ামী লীগেরও নয়, জামাতেরও নয়, কারো একক কোনো সম্পত্তি নয়। এই সেনাবাহিনীর লোক জিয়াউর রহমান সাহেব 71 সালে স্বাধীনতার ঘোষণা করেন। এই দেশপ্রেমিক সেনাবাহিনী একজন অফিসার, তিনি জানতেন স্বাধীনতা ঘোষণা করলে তাকে যে কোনো মুহূর্তেই মেরে ফেলা হতে পারে। এটা জেনেও জীবনের ঝুঁকি নিয়ে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। কিন্তু এই সেনাবাহিনীর লোক যখন স্বাধীনতা ঘোষণা করলো, তখন তো জামায়াতের লোকজন, ওই সময়কার প্রফেসর গোলাম আজম সহ জামায়াত তার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। আজকে সেনাবাহিনীকে আপনি বলছেন যে দেশপ্রেমিক বাহিনী, কিন্তু আপনারা তো এই সেনাবাহিনী যখন যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে জীবন বাজি রেখে যুদ্ধ করছিল, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছিল, জীবন দিচ্ছিল, তখন তো আমরা দেখেছি, ইতিহাসের সত্য, এটা তো অস্বীকার করতে পারবেন না। জামায়াতে ইসলামী, মুসলিম লীগ এবং জমিয়ত সহ আরো ইসলামিক দলগুলা রাজাকার, আল বদর, আল শামস শান্তি কমিটি গঠন করে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে সহায়তা করেছে। আমাদের এই ইতিহাস, রাজনীতির প্রয়োজনে আমরা ভিন্ন আঙ্গিকে, ভিন্ন মূলকে অবশ্যই কথা বলবো সত্য ন্যায়ের পক্ষে, কিন্তু যেটা থেকে আপনার জন্মই শুরু হয়েছে দেশের রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সংবিধান, সেটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। যাই হোক, আপনার জামাতের ব্যাপারে জনাব রিজভী সাহেব যে কথাগুলো বলেছেন, আমরা যদি একটু ব্যাখ্যায় যাই, তিনি বলছেন, প্রথমে তিনি যেটা বলছেন যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য, সেই ভারতের বিরুদ্ধে আমরা রাজনীতির পরিভাষায় অনেকভাবেই করি, কিন্তু বাস্তবতা হচ্ছে, এই কথাটা আমি অনেক জায়গায় বলেছি, আমাদের যে মানচিত্রটা, আমরা যে ভৌগোলিক সীমারেখায় আছি, আমরা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন বা অবনতি, সেটা যেটাই হোক না কেন, কিন্তু আমরা আমাদের মানচিত্র এখান থেকে সরাতে পারবো না। কাজে ভারতের মতো বড় রাষ্ট্রের সাথে আমাদের মর্যাদার ভিত্তিতে, আমি শব্দটা আবার বলছি, মর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতেই হবে। আমরা তাদের সাথে হাম্বিতাম্বি দেখিও পারবো না, বিকজ তাদের ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি যেটাই বলুন না কেন আমাদের চেয়ে বেশি। এটা এই বাস্তবতা স্বীকার করে নিতে হবে। এখন তার আরেকটা কথা ছিল যে জামাত শিবিরের ব্যাপারে রক কাটার ব্যাপারটা, দেখুন এই সমাজে একটা পারসেপশন আছে, যখন ছাত্র সংঘর্ষগুলো হতো, বিশেষ করে 90-এর দশকে আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, তখন ছাত্র সংগ্রাম পরিষদের সাথে ইসলামী ছাত্র শিবিরের প্রায় সংঘাত হতো, এবং দেখা যেত কখনো ছাত্র সংগ্রাম পরিষদের মারা গেছে, কখনো ছাত্র শিবিরের মারা গিয়েছে। এই সময় দেখা যেত যে ছাত্র সংগ্রাম পরিষদের যারাই মৃত্যুবরণ করত, ওইখানে তারা মৃত্যু নিশ্চিত করার পরে পায়ের রগটা কেটে দিত, কেটে তারা নিশ্চিত করত। তো খুব স্বাভাবিক, সংঘর্ষটা যেহেতু ছাত্র শিবিরের সাথে হয়েছে, মানুষের মধ্যে একটা পারসেপশন চলে এসেছে যে ছাত্র শিবির পায়ের রগ কেটেই হত্যা করে। এখন নুরুজ্জামান ভাইয়ের কথাগুলো শুনে মনে হচ্ছে যে উনি একেবারে আওয়ামী লীগের দালালি করতেছে, একেবারে আওয়ামী লীগের খণ্ডচিত্রের মতো কথা বলতেছে, কাদের সাহেবের মতো। আমি একটু ক্লিয়ার করি 30 সেকেন্ডে, 2 মিনিটের শেষ। আমি আপনাকে একটু বলি, উনি আওয়ামী লীগের দালালি করতেছে এটা আপনি সরাসরি বলতে পারেন না। উনি আপনি তো এই ধরনের কথা বলতে পারেন না, প্লিজ। আপনি এই ধরনের কথা বলতে পারেন না। আমি আওয়ামী লীগের কি করলাম? আমি বললাম অ্যাকচুয়ালি আমাদের ভাষাগত সমস্যাগুলো ঠিক করতে হবে।
আমরা তাহলে যখন রিপোর্ট কথা দিতেছি বলি ঠিক আছে ভাষাগত আপনাদের বিষয়গুলো ঠিক করতে হবে। তাহলে এখানে কেউ রিপোর্ট কেউ দিতেছি তারা দালালি করতে আসে না। এই জামাতের লোকজনের এটা একটা সমস্যা। ঠিক আছে তারা যখনই কথা বলে তাদের বিপক্ষে গেলেই কি হয়ে যায়, দালালি হয়ে যায়, এটা না হয়ে যায়, না না ওইটা হয়ে যায়। নুরুজ্জামান ভাই এই যে উনি ঠিক আছে উনি ভুল করছে, উনি তো জামাতের লোক, এটা আপনি কিভাবে বুঝলেন? আপনি তো সেম মিস্টেক করতেছেন। পুলিশ জামাত আমি বলি No, না। no, you are doing the same mistake, আমি by আমি আমি বলছি he is not introducing himself as a member of Jamaat Islami. আমি বলছি একবার আপনি জামাতের লোক Yeah, বলছি he is আপনাকে asking a simple question, এটা but he can, আমি কথা বলবো না। yeah. আমি কি মিথ্যা বলেছি আপনি এটা বলেন, আমার কথার যুক্তি আমি আপনারা আমার আমি কথার আপনার কথাগুলো যুক্তির বলতেছি বিপক্ষে যাবেন না আপনি আপনি। যে এই যে জামাতকে আপনি নিয়ে কেন মিথ্যাচার আওয়ামী লীগের দালালি বলতেছেন করেন কেন আপনাদের আপনি? আপনি দেখতেছি আপনারা কিছু লোক আসলে জামাতকে নিয়ে মিথ্যাচার বলেন আমি জামাতের লোক এখনো বলিনি আমি একজন স্টুডেন্ট আমি না একজন না আমি আপনাকে ছাত্র জামাত আন্দোলনে বলিনি। আমি 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 আপনাকে গিয়েছিলাম না জামাত আমি এখন বলিনি। বলছি আমি বলছি আপনি আপনি এই যখন যে বলছেন বলছেন তো আওয়ামী লীগের, আমি আওয়ামী লীগের আপনি প্রতিনিধিত্ব করি না। আমি আমার পরিবার আওয়ামী লীগের দ্বারা যেমন নির্যাতিত। আচ্ছা 14 বছর থেকে ঠিক আছে নুরুজ্জামান ভাই বাংলাদেশে যেতে পারিনি। নুরুজ্জামান ভাই ঠিক আছে আমি একটু কথা বলে শেষ 14 করে যেতে বছর আমি থেকে কথা বেশি বাংলাদেশে যেতে বলবো না পারিনি। আমি নুরুজ্জামান ভাই আমি আওয়ামী লীগের রাজনীতি করি না। ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ মনোজ ভাই ঠিক আছে শেষ আপনি করি কথা বলবেন, সারা আমার দলের পরিবার আমি আওয়ামী লীগের দ্বারা আমি নির্যাতিত। আমি আপনার কয়েকটি কথা বলবো আসিফ মাহমুদ নাহিদ হাসান নিয়ে আপনি অনেকগুলো কথা বলেছেন ধরেন উনি জামাতের লোক 30 সেকেন্ড জন দিলাম ওনারা দুজন জামাত করে বা শিবির করে তাহলে যদি জামাত শিবির করে তাহলে ওনাদের এই কি এই তো বড় মানে এরা যেখানে আছে এখানে আসে কি এই গুরুত্ব নাই নাকি এরা এখানে আসা অপরাধ হয়েছে আর যদি তারা জামাত এবং শিবিরের লোক হয়ে থাকে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বৈরাচার পতন আন্দোলনের সবচেয়ে ভূমিকা জামাত শিবির রেখেছে যদি তারা হয়ে থাকে আপনার কথা অনুযায়ী পয়েন্ট এক দ্বিতীয় কথা হচ্ছে যে জামাত শিবির ঘোলা পানিতে আমি কোনো দল দালালি করে বলতেছি না আমি কথা আপনাকে প্রশ্নগুলো আপনার কথা রিপিট গুলো দিতেছি বলছেন যে জামাত শিবির ঘোলা পানিতে মাছ ধরে আরেকটা কথা বলছেন তারা কেন তারা বুক ফুলিয়ে পরিস্থিতি দেয় না গত 15.5 বছরে আপনারা বিশেষ করে দেখেছেন বাংলাদেশে কারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এবং বিশেষ করে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের লোক ছাত্র শিবিরের ভাইরা যখন তাদের পরিচয় দিত তাদেরকে পরিচয় দিত না যখন যারা হাঁটুর উপরে টাকনুর উপরে পায়জামা লুঙ্গি পড়তো তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো একটু ইসলামী লেবাস নিয়ে চলতো তখন কিন্তু তাদেরকে শিবির ত্যাগ রেখে তাদেরকে হত্যা করতো তাদেরকে মারতো তাদেরকে জেল খাটাতো তাহলে যারা নিজের পরিচয় দেয় নাই যদি এই অবস্থা হয় যদি পরিচয় দিত যে আমি শিবির করি তাহলে কি অবস্থা হতো তার চিত্র প্রমাণেছে আমাদের আবরার ফারাদ ওনার তো সবাই দেখেছে সারা বাংলাদেশের সারা বিশ্ব দেখেছে সে শিবিরে কোনো দায়িত্ব ছিল না কোনো কর্মী ছিল না হয়তো কোনো তথ্য পাওয়া যায় না কিন্তু তার একটা অপরাধ ছিল সে টাকনুর উপরে কাপড় পরতো 5 ওয়াক্ত নামাজ পড়তো আর আজকে আপনারা বলতেছেন তারা তাদের পরিচয় দেয় না কেন তারা গোলা পানিতে মাছ ধরতেছে অনেকগুলো কথা বলেছেন এটা মিথ্যাচার আমি মনে করি আপনারা এই বিষয়গুলো দেখা প্রয়োজন বোঝা প্রয়োজন ভাই আমি একটু শেষ করব বোঝা প্রয়োজন এই নুরুজ্জামান ভাই ধন্যবাদ আপনাকে আমি ডাক্তার এই কাজী মনির ভাইকে একটি কথা বলবো ভাই একটি কথা বলেছেন মোহতারাম আমির জামাতের বিষয় নিয়ে যে উনি পদ্মার বিষয়ে বলছেন কোনো বাধা সৃষ্টি করবে না আপনি হয়তো ওনার বক্তব্যটা ক্লিয়ার শুনেন নাই যদি ক্লিয়ার শুনে থাকেন তাহলে উনি বলছে যে এই দেশে সকল মানুষ মুসলিম নয় এদেশে বিধর্মী অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে ওরা কিন্তু বসবাস করে তবে যদি ইসলাম ক্ষমতা আছে জামাত ইসলাম ক্ষমতা আসে যারা মুসলিম আছে তারা অবশ্যই পদ্মার আওতায় চলে আসবে তবে যারা বিধর্মী যারা অন্য ধর্ম অবলম্বন করে আপনি ক্লিয়ার করে শুনিন যারা অন্য ধর্ম অবলম্বন করে তাদেরকে বাধ্য করা হবে না পদ্মা করার জন্য কিন্তু আপনারা খুবই একটা মিথ্যাচার করছে জামাত আমির বলছে যে এই যে সরাসরি মুসলিম যারা তাদেরকে পদ্মার জন্য বাধ্য করবে না এই বিষয় নিয়ে কাজী মনির একটু কথা বলবেন আর একটি প্রশ্ন দিয়ে শেষ করবো বলছেন যে আমাদের কাজী শ্রদ্ধেয় আমি ওনার আলোচনা শুনে ভালো লাগে কাজী মনির বলছেন যে ওনার এই একটি স্ট্যাটাসে সবচেয়ে বেশি গালি দিয়েছে জামাতের লোকেরা এই যে যারা আপনাকে গালি দিয়েছে এই যে এটা একটা মিথ্যাচার তারা যে জামাত এটার প্রমাণ আপনি আজকে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ কাউসার সাহেব আনমিউট করেন আসসালামু আলাইকুম আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি জামান ভাইকে প্রশ্ন করতে চাই যে আপনি তো এখানে বলেছেন যে ইসলামী ব্যাংক জামাতের ছিল কিন্তু তারা সেটা দখল করছে তারা যেভাবে দখল করছে সেটা তো মানে ঠিক না তাহলে কি আপনি এটা মনে করেন যে হাট বাজার টেম্পো স্ট্যান্ড ফেরিঘাট এগুলা কি বিএনপির পৈতৃক সম্পত্তি যে এগুলা বিএনপি যা চাঁদাবাজি করবে ওইখানে গিয়ে ওরা চাঁদাবাজি করবে পৈতৃক সম্পত্তি দখল করবে জামাত যেহেতু ইসলামী ব্যাংক করতেছে তখন ওইগুলা হচ্ছে টেম্পো স্ট্যান্ড হাট বাজার ফেরিঘাট এগুলো বিএনপির সম্পত্তি বিএনপি কে চাঁদাবাজি করতে পারে দ্বিতীয় কথা হলো যে আপনি যে নাহিদ ভাই আর আসিফ ভাইকে নিয়ে বললেন আসিফ ভাই ছিল হচ্ছে কি ছাত্র অধিকার পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং দলীয় লেজুর ভিত্তির কারণে
সে পদত্যাগ করে পরবর্তীতে হচ্ছে নাইট ভাই ছিল, নাইট ভাই হচ্ছে কি ছাত্র সংসদ নির্বাচন, কাউসার সাহেব শুনতে হ্যাঁ, পাচ্ছেন sorry। আপনাকে? জি জি, ডাকসু নির্বাচনে নুরুল হক নূর ভাইয়ের প্যানেল থেকে আর কি নির্বাচন করেছিল নাইট ভাই। তো পরবর্তীতে আর কি ছাত্র শক্তি নামে দল করে, ওইখানে ছিল আমাদের আমাদের নাইট ভাইয়ের সাথে ছিল। আক্তার হোসেন যে দল করেছিলেন সেটা আমি, হ্যাঁ হ্যাঁ, ওইখানে পরবর্তীতে ছিল, হ্যাঁ পরবর্তীতে ছিল। আমি সেটাই বলতেছিলাম, জন সংগঠনটার নামটা স্মরণ ছিল না। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন ছিল, আরেকটা প্রশ্ন, জাস্ট আরেকটা প্রশ্ন। জি জি, হ্যাঁ বলুন। এটা হচ্ছে আমার মনিরুজ্জামান মনির স্যারের কাছে ওনাকে সম্মান দিয়ে বললাম যে রিজভি অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক যোগ্যতা সম্পন্ন রাজনীতিবিদ, ওনাকে আমি সম্মান করি। যে উনি যে বলেছেন যে জামাত শিবির রক কাটা পার্টি, তো 5 আগস্টের পর থেকে জামাত শিবির তাদের দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাদের নিজস্ব দলীয় বা দলের বাইরে কতজনের রক কাটছে, আর বিএনপি তাদের দলীয় কোন দলে কতজনের রক কাটছে আর কতজনকে হত্যা করছে, তাহলে এখানে কি প্রমাণিত হয় যে রক কাটা পার্টি কে, বিএনপি নাকি জামাত?